আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে মধ্যরাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামৌদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতে চাকরি নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশি কর্মীদের ভিসা দেবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার উপর জোর দেন। সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান রাষ্ট্রদূত। ভারী বৃষ্টিতে বৃহস্পতিবার চরম ভোগান্তিতে পড়েন ঈদের ঘরমুখ মানুষ। বিশেষ করে সদরঘাটে নৌপথের যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। কর্মদিবসের শেষ দিনের কাজ শেষ করে সদরঘাটে নৌপথের যাত্রীরা ভিড় করেন। ঈদ উপলক্ষে 41টি রুটে চলাচল করেছে শতাধিক বিশেষ লঞ্চ। এদিকে রেল ও সড়ক পথেও ঢাকা ছেড়েছে ঘরমুখ মানুষ। মিজান রহমানের রিপোর্ট। কর্মদিবসের শেষ দিন সদরঘাটে নৌপথের যাত্রীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে ছুটে যান তারা। অতিরিক্ত যানজটের কারণে গুলিস্তান থেকে অনেককে আসতে হয়েছে পায়ে হেঁটে। দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ভিজতে ভিজতে সদরঘাটে পৌঁছান তারা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির অনুভূতি পথের ভোগান্তি যেন ভুলিয়ে দিয়েছে। বিচ্ছে আসছি তো গাড়ির দাও পলি কিনে রাস্তা মাঝখানে পলি পেঁচাই নিয়ে আসছি এই আর কি। যেভাবে যাত্রী চাপ পড়ছে এখন, এতে মনে করেন প্রত্যেকটা লঞ্চ আজকে সবাই আতঙ্ক। পথে আসার সময় যে বৃষ্টি পরিমাণ, একবারে গুলিস্তান থেকে হেঁটে হেঁটে আইছি। ভোগান্তির কোনো শেষ নাই, ভোগান্তির কোনো শেষ নাই। যেরকম গরম, বৃষ্টি এবং জাম। পদ্মা সেতুর কারণে কয়েক বছর ধরে সদরঘাটে যাত্রীদের ভিড় কিছুটা কম। ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল সার্ভিস চলবে আগামী 23 জুন পর্যন্ত। রাস্তাঘাট পুরো ব্লক, একদিকে জাম গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত, আর একদিকে হচ্ছে আপনার গাড়ি পাওয়া যাচ্ছে না। বাড়ি টানে নারী টানে মায়ের টানে বাড়ি যাব। তো ইতিমধ্যে প্রচুর বৃষ্টি ছিল, তো কেবিনে সব কিছু রেখে আর কি মায়ের জন্য ফল ফলাদি নেওয়ার জন্য আসছি। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনেও ছিল যাত্রীদের ভিড়। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির স্বপ্ন সবার চোখে মুখে। সেজন্যই সব কষ্ট সইতে রাজি ঘরমুখী মানুষ। ছেলে ঠুলে বাসায় যাওয়া, তারপরে বাসায় গিয়ে বাসার মানুষের সাথে ঈদ উদযাপন করাটা মানে একটা স্বস্তির, অনেক শান্তির আর কি। ঈদের ছুটিতে সবার তো মনে করেন ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য বাড়িতে যাইতে হয়। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল রেলের যাত্রীদের। আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি আসিয়ে ট্রেন পাইছি, কারণ অতীতে এইরকম কোনো রেকর্ড নাই। আজকে আমি যখন সকালবেলা আসলাম তখন আমি দেখলাম যে ট্রেনটা আগে থেকেই স্ট্যান্ডিংয়ে আছে। এদিকে ঘরমুখ মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। যাত্রাপথে মলম পার্টি, ছিনতাই চক্র থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আজিজ বেনজির কাণ্ড এবং নানা আর্থিক কেলেঙ্কারি ঢাকতে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। বুধবার প্রধানমন্ত্রী জাতীয় সংসদে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বিবৃতিতে তিনি বলেন, ১/১১ সরকারের আমলে 2 দফা তদন্ত ও চার্জশিটেও তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে এই মামলায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার রায়কে সাজানো আখ্যায়িত করে বিএনপির মহাসচিব বলেন, এখন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চরিত্র হননে নেমেছে ক্ষমতাসীনরা।
শুভেচ্ছাও জানাচ্ছি আপনাদের। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, বিভিন্ন কেলেঙ্কারি আড়াল করতে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার ইস্যুকে সামনে আনা হয়েছে। বেনজির কাণ্ড, জাহেল আজিজ কাণ্ড, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কাণ্ড, অস্বাভাবিক ঋণ খেলাপি কাণ্ড, আপনি এবং আপনার সরকারের মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষোদগার শুরু করেছেন। বিচার বিভাগকে কবজায় নিয়ে কিভাবে এই মামলায় সাজা দেওয়া হয়েছে তারেক রহমান সহ বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারে নজরুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কিছু নেই এবারের বাজেটে। যতটুকু বা মানুষ উপার্জন করে, সেটা একজন কৃষি শ্রমিক বলুন বা একজন শিল্প শ্রমিক বলুন কিংবা একজন স্বনিয়োজিত শ্রমিক বলুন, যেমন একজন দোকানদার, একটা রিক্সাওয়ালা, একটা হকার, জিনিসপত্রের দাম যত বাড়ছে তত তার প্রকৃত উপার্জন কমে যাচ্ছে। এদের কল্যাণের জন্য কী প্রস্তাবনা আছে এই বাজেটে? সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে সমমনা দলগুলোর ঐক্য অটুট রাখার আহ্বানও জানান তিনি। আগামী দিনে জনগণকে মুক্ত করার চেষ্টা করি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। বৃহস্পতিবার এমনটা জানিয়ে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, এখন বেনজিরের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে মামলা করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত হাতে এসেছে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন, যা বর্তমানে চলমান আছে। ইতিমধ্যে বেনজির ও তার স্ত্রী এবং 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে অনুসন্ধানে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদকের আইনজীবী। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশন এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট প্রাইম এফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি স্পষ্ট করে দুদকের আইনজীবী জানান, আদালত কর্তৃক বেনজির ও তার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ এবং তা জব্দ করার মাধ্যমে প্রাথমিক প্রমাণ মেলে তারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, অপরাধলব্ধ সম্পদ জব্দ করা হয় যখন দেখা যাচ্ছে এখানে অপরাধের আলামত পাওয়া যায়। অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ সম্পত্তির আলামত পাওয়া গেছে বলেই কিন্তু জব্দ করেছে, এবং দুদক চাইলেই কিন্তু আদালত জব্দ করতে বাধ্য না, সেটা আদালতের কাছেও প্রতীয়মান হয়েছে। এটা যদি আমরা জব্দ এই মুহূর্তে না করি, পরবর্তীতে এটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা এবং সম্পত্তি জব্দের আদেশের মধ্যেই দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় 60 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ভ্যাটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান যেন বিদেশ যেতে না পারেন, সেই নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই আবেদনের শুনানি শেষে ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় 60 দিনের নিষেধাজ্ঞা দেন বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন। 4টি মোবাইল অপারেটর কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের করে দুদক। সেই অভিযোগে বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থের কারণে রাষ্ট্রের 152 কোটি টাকা ক্ষতি করে সুদ মওকুফ করেন ওয়াহিদা রহমান। তদন্তের সময় তিনি যেন দেশ ছেড়ে যেতে না পারেন, সেজন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশের ব্যাংক খাতের দুরবস্থার জন্য যারা দায়ী, তারাই এ খাতের নীতি নির্ধারণ করছে বলে অভিযোগ করেছেন সিপিটি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বৃহস্পতিবার সকালে ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত বাজেট আলোচনায় তিনি এই অভিযোগ করেন। এ সময় সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সুশাসনের অভাবে ব্যাংকসহ দেশের অর্থনীতির মূল পিলারগুলোই নড়বড়ে হয়ে গেছে। হাসানুল শাওনের রিপোর্ট।
অবৈধ উপায়ে অর্থনৈতিক অস্থিরতার সময়ে আগামী অর্থবছরের বাজেট, এই শিরোনামে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর এই আলোচনা, যাতে বক্তারা বলেন প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি প্রবৃদ্ধি এবং রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। তবে বাজেটের এই আলোচনায় ঘুরে ফিরেই আসে ব্যাংকিং খাতের নানা অনিয়মের কথা। রাষ্ট্রে যদি এইভাবে অর্থনীতিকে লুণ্ঠন চলে, সেই দায়ভার ব্যবসায়ীদের কেন গড়ে হবে? একটা ব্যাংকের 60% টাকা 6 জন ব্যক্তির কাছে লুণ্ঠিত হয়ে গেল, আর বাকি টাকা 1 কোটি গ্রাহকের কাছে। সেই ব্যাংকের এমডি 5 বার তার এক্সটেনশন হয়, তাদের কারণে হয়। বক্তারা বলেন দেশের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ঠিক করতে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। যারা এই ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি, তারাই তো আবার বিভিন্নভাবে এই ব্যাংকের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। ব্যাংকের পরিচালকরা আছেন, ব্যাংক খাতের বাইরেও বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা বাইরে থেকে এসে এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে নজরদারি করে তাদের উপরে অনেক ধরনের কিন্তু নীতিমালা চাপিয়ে দিচ্ছেন। এ সময় সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ভূমিকা রাখছে না কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ দেশটা যেটা হয়েছে এখন 50 বছর পর, বেসিক স্ট্রাকচার, একটা পতাকা, জাতীয় সঙ্গীত, একটা ভূখণ্ড, খুব আমরা গর্ব। তার ভেতরে যে পিলারগুলো নড়বড়, পিলারগুলো কি? ব্যাংক, বাজার, স্টক মার্কেট, এইগুলো, তারপর রেগুলেটরি বডিজগুলো, নিয়ন্ত্রণগুলো, এগুলো হলো আমাদের অন্যতম। এগুলো সবই দুর্বল। তা আপনি ইমপ্লিমেন্ট করবেন কি দিয়ে? এছাড়া বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়াতে সৎ করদাতারা কর দিতে নিরুৎসাহিত হবেন বলেও মন্তব্য করেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। গেল বছরগুলোর চেয়ে স্যানিটেশন, নিরাপদ পানি এবং হাইজিন খাতে বরাদ্দ কমেছে, যার কারণে এসডিজি 6 অর্জন ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার তিনি ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে বাজেটোত্তর আলোচনায় কথা বলেন। হোসেন জিল্লুর বলেন ঘূর্ণিঝড় রিমালের কারণে নিরাপদ পানি, পরিচ্ছন্নতা এবং স্যানিটেশনের মতো বিষয়গুলোতে সরকারের আরও গুরুত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু গেল 2 বছরে ক্রমাগতভাবে সরকার এ খাতে বরাদ্দ কমিয়ে দিচ্ছে। এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সিলেট, রংপুরের মতো নগরে এ খাতে বরাদ্দ খুবই কম। তার দাবি, দেন দরবার করে ওয়াশ বাজেট বরাদ্দ পাওয়ায় প্রয়োজন অনুসারে প্রান্তিক, দুর্গম, পাহাড়ি এবং চরাঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোভিডের পর সরকার এ খাতে গুরুত্ব কমানোর ফলে ঝুঁকিতে পড়ছে দারিদ্র্য সীমার নিচে থাকা নারী এবং শিশুরা। আমরা একটু শঙ্কিত হচ্ছি যে ওয়াশ অ্যালোকেশন এটা কমে গেছে। ঢাকা নর্থ যথেষ্ট অ্যাটেনশন পেয়েছে, ঢাকা সাউথ অ্যাটেনশন পায়নি। এই যে বৈষম্যগুলো হচ্ছে, শহর ধরে, সিটি কর্পোরেশন ধরে, ওয়াসা ধরে, এই বৈষম্যের কোনো কারিগরি ব্যাখ্যা নেই। এটা নিড বেসড অ্যালোকেশন হচ্ছে না। ঈদুল আজহা উপলক্ষে আগামী 17 জুন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। একই সঙ্গে আগামী 16 জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রো রেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস মেট্রো রেলে বহন করা যাবে না। একই সঙ্গে আগের আরোপ করা সব নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া 19 জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক অফ পিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা। শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। দেশে কোরবানির জন্য প্রয়োজনের চেয়ে পশুর উৎপাদন 22 লাখ বেশি আছে জানিয়ে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ছল চাতুরি করে কোরবানির পশুর দাম বেশি হাঁকলে শেষ বেলায় মাথায় হাত পড়বে ব্যবসায়ীদের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বের 3য় থেকে 2য় স্থানে উত্তরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। গেল 2 বছরে বাংলাদেশের মিঠা পানির মাছ উৎপাদন 1.25 মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে 1.32 টনে উন্নীত হয়েছে বলে জানানো হয়। চীনকে পেছনে ফেলে বাংলাদেশের এই অগ্রগতি বলেও জানান মন্ত্রী। বলেন, বাজার দর নিয়ন্ত্রণ নয়, মন্ত্রণালয়ের কাজ চাহিদার তুলনায় যোগান বাড়ানো,
কোরবানির পশুর ক্ষেত্রে তাই করা হয়েছে। ডিমের দাম নিয়ে প্রয়োজনে আবারও ব্যবসায়ীদের সাথে বসা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ কারসাজি করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে বাংলাদেশিদের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি অব্যাহত রয়েছে রেমিটেন্স প্রবাহ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, দামামের সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বাংলাদেশি প্রতিষ্ঠান আইকনিক রেস্টুরেন্টের ৩য় শাখার উদ্বোধনীতে এ কথা বলেন কমিউনিটির বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ কবির। বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক হাসান আলী আল আমরি, আশেক মাহমুদ সুমন, আনিসুর রহমান মহসিন, মোহাম্মদ তারেক এবং সাংবাদিক ফারুক খান সহ আরও অনেকে। বাংলাদেশি খাবারকে প্রবাসে ব্র্যান্ডিং করার আহ্বান জানান কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল রাজধানী দোহার পুরাতন সবজি মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্পন্সর কাতারি নাগরিক মোহাম্মদ আবদুল্লাহ, রেস্টুরেন্টের 4 বাংলাদেশি উদ্যোক্তা বায়েজিদ হোসেন শামীম, মাহিন আব্দুল সাত্তার, আমির হোসেন, মোহাম্মদ শাহজালাল। বক্তব্য দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির সহ অন্যরা। খেলার খবর এবং বিশ্বকাপের আরও খবর জানাচ্ছি। কিংস্টনের আর্নেস্ট ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশের দুর্দান্ত জয় উচ্ছ্বাস লাল সবুজ ভক্তদের কণ্ঠে। খুবই ভালো লাগলো, বাংলাদেশ জিতছে খুবই ভালো লাগলো। সেমিফাইনাল তো অ্যাটলিস্ট সেকেন্ড রাউন্ড হওয়া উচিত, যেটা বাংলাদেশ অ্যাটলিস্ট অ্যাচিভ করলো, তারপরে ওয়ান গেমের অ্যাটাক। So why did you support Bangladesh though you are Caribbean? I always like Mamadullah. খুব ভালো লাগছে ভাই। Finally we have won the game. Thank you Bangladesh and Bangladesh team and the supporter who have all over the world. It was a really good game for Bangladesh. I think Shakib did very well. He had some support, but all in all, I think they played very, very well. Mamadullah, Shakib, and others. Yeah. Why did you support Bangladesh? I love Bangladesh. এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।